স্বাগতম। আপনি শুনছেন জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা এক অন্তর্মুখী, দার্শনিক ও রহস্যঘন গল্প অনিশ এর প্রথম পর্ব। এই গল্পে মিসির আলি একা এক কেবিনে শুয়ে ভাবছেন, মৃত্যুর পরে যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে তা কেমন হবে। চলুন আমরা ডুবে যাই এই গল্পের গভীরে, যেখানে বিজ্ঞান আর পরকাল হাত মিলিয়ে প্রশ্ন তোলে আমাদের অস্তিত্বকে ঘিরে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন গল্পের জন্য ঘণ্টাটি বাজিয়ে রাখুন। হাসপাতালের কেবিন ধরাধরি ছাড়া পাওয়া যায় না, এই প্রচলিত ধারণা সম্ভবত পুরোপুরি সত্যি নয়। মিসির আলি পেয়েছেন, ধরাধরি ছাড়াই পেয়েছেন। অবশ্যই জেনারেল ওয়ার্ডে থাকার সময় একজন ডাক্তারকে বিনীতভাবে বলেছিলেন, ভাই একটু দেখবেন, একটা কেবিন পেলে বড় ভালো হয়। এই সামান্য কথাতেই কাজ হবে এটা বিশ্বাস করা কঠিন। আজকাল কথাতে কিছু হয় না। যে ডাক্তারকে অনুরোধ করা হয়েছিল তিনি বুড়ো। মুখের ভঙ্গি দেখে মনে হয় সমগ্র মানবজাতির উপরই তিনি বিরক্ত। কোনো ভয়ঙ্কর দুর্ঘটনায় মানবজাতি নিঃশেষ হয়ে আবার এককোষী অ্যামিবা থেকে জীবনের শুরু করলে তার খানিকটা আরাম পান। তাকে দেখে মনে হয়নি তিনি মিসির আলির অনুরোধ মনে রাখবেন, কিন্তু ভদ্রলোক মনে রেখেছেন। কেবিন জোগাড় হয়েছে ৫ তলায়, রুম নাম্বার ৪০৯। সব জায়গায় বাংলা প্রচলন হলেও হাসপাতালের সাইনবোর্ডগুলি এখনও বদলায়নি। ওয়ার্ড, কেবিন, পেডিয়াট্রিক্স এসব ইংরেজিতেই লেখা, শুধু রোমান হরফের জায়গায় ব্যবহার করা হয়েছে বাংলা হরফ। হয়তো এগুলির সুন্দর বাংলা প্রতিশব্দ পাওয়া যায়নি। কেবিনের বাংলা কি হবে? কুটির। জেনারেল ওয়ার্ডের বাংলা কি সাধারণ কক্ষ? যতটা উৎসাহ নিয়ে মিসির আলি ৪০৯ নম্বর কেবিনে এলেন, ততটা উৎসাহ থাকল না। ঘণ্টাখানেকের মধ্যে তিনি আবিষ্কার করলেন বাথরুমের ট্যাপ বন্ধ হয় না। যত কোষে প্যাচ আটকানো যাক, ক্ষীণ জলধারা ঝর্ণার মতো পড়তেই থাকে। কোমোডের ফ্ল্যাশও কাজ করে না। ফ্ল্যাশ টানলে ঘড়ঘড় শব্দ হয় এবং কোমোডের পানিতে সামান্য আলোড়ন দেখা যায়। এই পর্যন্তই। তার চেয়েও ভয়াবহ আবিষ্কারটা করলেন রাতে ঘুমোতে যাবার সময়। দেখলেন বেডের পাশে সাদা দেওয়ালে সবুজ রঙের মার্কার দিয়ে লেখা, এই ঘরে যে থাকবে সে মারা যাবে। ইহা সত্য, মিথ্যা নয়। মিসির আলির চরিত্র এমন নয় যে এই লেখা দেখে তিনি এতকে উঠবেন এবং জেনারেল ওয়ার্ডে ফেরত যাওয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়বেন। তবে বড় রকমের অসুখ বিসুখের সময় মানুষের মন দুর্বল থাকে। মিসির আলির মনে হল তিনি মারাই যাবেন। সবুজ রঙের এই ছেলে মানুষই লেখার কারণে নয়, সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে। তার লিভার কাজ করছে না বললেই হয়। মনে হচ্ছে লিভারটি আর কাজ করার ইচ্ছেও নেই। শরীরের একটি অঙ্গ নষ্ট হয়ে গেলে অন্য অঙ্গগুলিও তাকে অনুসরণ করে। একে বলে সিম্প্যাথেটিক রিঅ্যাকশন। কারোর একটা চোখ নষ্ট হলে অন্য চোখের দৃষ্টি কমতে থাকে। তার নিজের বেলাতেও মনে হচ্ছে তাই হচ্ছে। লিভারের শোকে শরীরের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলিও কাতর। একসময় ফট করে কাজ বন্ধ করে দেবে। হৃৎপিণ্ড বলবে, কি দরকার গ্যালন গ্যালন রক্ত পাম্প করে, অনেক তো করলাম। শুরু হবে অনির্দিষ্টের পথে যাত্রা। সেই যাত্রা কেমন হবে তিনি জানেন না, কেউই জানে না। প্রাণের জন্ম রহস্য যেমন অজানা, প্রাণের বিনাশ রহস্য তেমনি অজানা। তিনি শুয়ে পড়লেন। প্রচণ্ড মাথা ধরেছে। বেল টিপে নার্সকে ডাকলে সে কড়া কোনো ঘুমের ওষুধ খাইয়ে দেবে। মিসির আলির ধারণা এরা ঘুমের ট্যাবলেট অ্যাপ্রনের পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। রুগীর সামান্য কাতরানির শব্দ কানে যাওয়া মাত্র ঘুমের ট্যাবলেট গিলিয়ে দেয়। কাজেই ওদের না ডেকে মাথার যন্ত্রণা নিয়ে শুয়ে থাকাই ভালো। শুয়ে শুয়ে মৃত্যুর পরের জগৎ নিয়ে চিন্তা করা যেতে পারে। ধরা যাক মৃত্যুর পরে একটি জগৎ আছে। পার্টিকেলের যদি অ্যান্টি পার্টিকেল থাকতে পারে, ইউনিভার্সের যদি অ্যান্টি ইউনিভার্স হয়, তাহলে শরীরের অ্যান্টি শরীর থাকতে সমস্যা কি? যদি মৃত্যুর পর কোনো জগৎ থাকে, কি হবে সেই জগতের নিয়মকানুন? এ জগতের প্রাকৃতিক নিয়মকানুন কি সেই জগতেও সত্যি? এখানে আলোর গতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল, সেখানেও কি তাই? নিউটনের গতিসূত্র কি সেই জগতের জন্যও সত্যি?
হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। একই সময়ে বস্তুর গতি এবং অবস্থান নির্ণয় করা অসম্ভব, পরকালেও কি তাই, নাকি সেখানে এটি খুবই সম্ভব? মিসির আলি কলিং বেলের সুইচ টিপলেন। প্রচণ্ড বমিভাব হচ্ছে। বমি করে বিছানা ভাসিয়ে দিতে চাচ্ছেন না, আবার একা একা বাথরুম পর্যন্ত যাবার সাহসও পাচ্ছেন না। মনে হচ্ছে মাথা ঘুরে বাথরুমের দরজায় পড়ে যাবেন। অল্প বয়সী একজন নার্স ঢুকল। তার গায়ের রং কালো, মুখে বসন্তের দাগ, তারপরেও চেহারায় কোথায় যেন এক ধরনের স্নিগ্ধতা লুকিয়ে আছে। মিসির আলি বললেন, এত রাতে আপনাকে ডাকার জন্যে আমি খুব লজ্জিত। আপনি কি আমাকে বাথরুম পর্যন্ত নিয়ে যাবেন? আমি বমি করব। বাথরুমে যেতে হবে না, বিছানায় বসে বসেই বমি করুন, আপনার খাটের নিচে গামলা আছে। সিস্টার মিসির আলিকে ধরে ধরে বসালেন। আশ্চর্যের ব্যাপার, বমি ভাব সঙ্গে সঙ্গে কমে গেল। মিসির আলি বললেন, সিস্টার, আপনার নাম জানতে পারি? আমার নাম সুস্মিতা। আপনি কি এখন একটু ভালো বোধ করছেন? বমি গলা পর্যন্ত এসে থেমে আছে। এটাকে যদি ভালো বলেন তাহলে ভালো। আপনার কি মাথায় যন্ত্রণা হচ্ছে? হচ্ছে। খুব বেশি? হ্যাঁ, খুব বেশি। আপনি শুয়ে থাকুন, আমি রেসিডেন্ট ফিজিশিয়ানকে ডেকে নিয়ে আসছি। তিনি হয়তো আপনাকে ঘুমের কোনো ওষুধ দেবেন। তাছাড়া আপনার গা বেশ গরম, মনে হচ্ছে টেম্পারেচার 2-এর উপরে। সুস্মিতা জ্বর দেখল 102.5। সে ঘরের বাতি নিভিয়ে ডাক্তারকে খবর দিতে গেল। মিসির আলি লক্ষ্য করছেন তার মাথার যন্ত্রণা ক্রমেই বাড়ছে। ঘর অন্ধকার, তবু চোখ বন্ধ করলেই হলুদ আলো দেখা যায়। চোখের রেটিনা সম্ভবত কোনো কারণে উত্তেজিত। ব্যথার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি? আচ্ছা, জ্বর মাপার যন্ত্র আছে, থার্মোমিটার। ব্যথা মাপার যন্ত্র এখনও বের হল না কেন? মানুষের ব্যথাবোধের মূল কেন্দ্র মস্তিষ্ক। স্নায়ু ব্যথার খবর মস্তিষ্কে পৌঁছে দেয়। যে ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যথার পরিমাপক, সেই সিগন্যাল মাপা কি অসম্ভব? ব্যথা মাপার একটা যন্ত্র থাকলে ভালো হতো। প্রসব বেদনার তীব্রতা নাকি সবচেয়ে বেশি, তারপরেই 3rd ডিগ্রি বার্ন। তবে ব্যথা সহ্য করার ক্ষমতাও এক এক মানুষের এক এক রকম। কেউ কেউ অতি তীব্র ব্যথাও শান্ত মুখে সহ্য করতে পারে। মিসির আলি পারেন না। তার ইচ্ছা করছে দেয়ালে মাথা ঠুকতে। ব্যথা ভুলবার জন্যে কি করা যায়? মস্তিষ্ককে কি কোনো জটিল প্রক্রিয়ায় ফেলে দেওয়া যায় না? উল্টো করে নিজের সঙ্গে কথা বললে কেমন হয়? কিংবা একই বাক্য চক্রাকারে বলা যায় না? শিবে বখু কি থাব্য, শিবে বখু কি থাব্য। নার্স ডাক্তারকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকল, বাতি জ্বালালো। ডাক্তার সাহেব বললেন, কি ব্যাপার? মিসির আলি বললেন, আমার ডেলিরিয়াম হচ্ছে। একটি বাক্য বারবার উল্টো করে বলছি। ব্যথা কি খুব বেশি? এই বাক্যটিকে আমি উল্টো করে বলছি, শিবে বন্ধু কি থাব্য। ডাক্তার সাহেব বললেন, কোনো রোগীর যখন ডেলিরিয়াম হয় সে বুঝতে পারে না যে ডেলিরিয়াম হচ্ছে। আমি বুঝতে পারি, কারণ আমার কাজই হচ্ছে মানুষের মনোজগৎ নিয়ে। ডাক্তার সাহেব, আমাকে ঘুম পাড়িয়ে দিন। সম্ভব হলে খানিকটা অক্সিজেন দেবারও ব্যবস্থা করুন। আমার মস্তিষ্কে অক্সিজেন ডিপ্রিভিয়েশন হচ্ছে। আমার হ্যালুসিনেশন হচ্ছে। কি হ্যালুসিনেশন? আমি দেখছি আমার হাত দুটো অনেক লম্বা হয়ে গেছে, এখনো লম্বা হচ্ছে। মিসির আলি গানের সুরে বলতে লাগলেন, বাল তক্তা হামার, বাল তক্তা হামার, বাল তক্তা হামার। ডাক্তার সাহেব নার্সকে পেথিড্রিন ইঞ্জেকশন দিতে বললেন। মিসির আলির ঘুম ভাঙল সকাল 9টার দিকে। ট্রেতে করে হাসপাতালের নাস্তা নিয়ে এসেছে। 2 স্লাইস রুটি, একটা ডিম সেদ্ধ, একটা কলা এবং আধ গ্লাস দুধ। বিশ্বের দরিদ্রতম দেশের একটির জন্য বেশ ভালো খাবার, স্বীকার করতেই হবে। তবু বেশিরভাগ রোগী এই খাবার খায় না। তাদের জন্য টিফিন ক্যারিয়ারে ঘরের খাবার আসে, ফ্লাস্কে আসে দুধ। জেনারেল ওয়ার্ডের অবস্থা অবশ্য ভিন্ন। সেখানকার রোগীরা হাসপাতালের খাবার খুব আগ্রহ করে খায়। যারা খেতে পারে না তারা জমা করে রাখে। বিকেলে তাদের আত্মীয়স্বজনরা আসে, মাথা নিচু করে লজ্জিত মুখে এই খাবারগুলি তারা খেয়ে ফেলে। সামান্য খাবার, অথচ কি আগ্রহ করেই না খায়। বড় মায়া লাগে মিসির আলির। কতবার নিজের খাবার ওদের দিয়ে দিয়েছেন, ওরা কৃতজ্ঞ চোখে তাকিয়েছে। আজকের নাস্তায় মিসির আলি মুখে দিতে পারলেন না। পাউরুটিতে কামড় দিতেই বমি ভাব হল। এক চুমুক দুধ খেলেন, কলার খোসা ছাড়ালেন, কিন্তু মুখে দিতে পারলেন না। শরীর সত্যি সত্যি বিদ্রোহ করেছে।
খাবার নিয়ে যে এসেছে সে তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে। রুগী খাবার খেতে পারছে না, এই দৃশ্য নিশ্চিত তার কাছে নতুন নয়। তবু তাকে দেখে মনে হচ্ছে সে দুঃখিত। লোকটি স্নেহময় গলায় বলল, কষ্ট করে খান, না খাইলে শরীরও বল পাইবেন না। মিসির আলী শুধুমাত্র লোকটিকে খুশি করবার জন্যে পাউরুটি দুধে ভিজিয়ে মুখে দিলেন। খেতে কেমন যেন ঘাসের মতো লাগছে। আজ শুক্রবার। শুক্রবারে রুটিন ভিজিটে ডাক্তাররা আসেন না, সেটাই স্বাভাবিক। তাদের ঘর সংসার আছে, পুত্র কন্যা আছে, জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী আছে। একটা দিন কি তারা ছুটি নেবেন না? অবশ্যই নেবেন। মিসির আলী ধরেই নিয়েছিলেন তার কাছে কেউ আসবে না। কিন্তু তাকে অবাক করে অ্যাপ্লন গায়ে মাঝবয়সী এক ডাক্তার এসে উপস্থিত। ডাক্তার আসার এটা সময় নয়। প্রথমত শুক্রবার, দ্বিতীয়ত 1:30 বাজে, লাঞ্চ ব্রেক। ডিউটির ডাক্তারও এই সময় ক্যান্টিনে খেতে যান। ডাক্তার সাহেব বললেন, কেমন আছেন? মিসির আলী হেসে ফেলে বললেন, ভালো থাকলে কি হাসপাতালে পড়ে থাকি? আপনাকে তো কিন্তু মনে হচ্ছে ভালো আছেন। কাল রাতে খুব খারাপ অবস্থায় ছিলেন, প্রবল ডেলিরিয়াম। আপনি রাতে এসেছিলেন? জি। চিনতে পারছি না, মাথা এলোমেলো হয়ে আছে। গতরাতে কি ঘটেছে কিচ্ছু মনে। ডাক্তার সাহেব চেয়ারে বসলেন। তার শরীর বেশ ভারী, শরীরের সঙ্গে মিল রেখে গলার স্বর ভারী, চশমার কাঁচ ভারী, সবই ভারী ভারী। তবুও মানুষটির কথা বলার মধ্যে সহজ হালকা ভঙ্গি আছে। এ জাতীয় মানুষ গল্প করতে এবং গল্প শুনতে ভালোবাসে। মিসির আলী বললেন, ডক্টর সাহেব, আমি আপনার জন্যে কি করতে পারি বলুন? একটা সমস্যার সমাধান করতে পারেন। এই কেবিনটা ছেড়ে অন্য একটা কেবিনে চলে যেতে পারেন। একজন মহিলা এই কেবিনে আসতে চাচ্ছেন। মিসির আলী হাসতে হাসতে বললেন, আমি এই মুহূর্তে কেবিন ছেড়ে দিচ্ছি। এই মুহূর্তে ছাড়তে হবে না, কাল ছাড়লেও হবে। ডাক্তার সাহেব উঠে দাঁড়ালেন। মিসির আলী বললেন, ভদ্রমহিলা বিশেষ করে এই কেবিনে আসতে চাচ্ছেন কেন? তার ধারণা এই কেবিন খুব লাকি। কেবিনের নম্বর 409, যোগ করলে হয় 13। 13 নম্বরটি নাকি তার জন্য খুব লাকি, সৌভাগ্য সংখ্যা, নিউমোরোলজির হিসাব। কি অদ্ভুত কথা! ডাক্তার সাহেব হালকা স্বরে বললেন, অসুস্থ অবস্থায় মন দুর্বল থাকে, দুর্বল মনে 13 নম্বরটি ঢুকে গেলে সমস্যা। মনের মধ্যে যা ঢুকেছে তা বের করে দিন। ডাক্তার সাহেব হেসে ফেলে বললেন, হ্যাঁ, এটা তো কোনো কাঁটা নয় রে ভাই, যে চিমটা দিয়ে বের করে নিয়ে আসব। এর নাম কুসংস্কার। কুসংস্কার মনের রন্ধ্রে রন্ধ্রে শিকড় ছড়িয়ে দেয়। কুসংস্কারকে তুলে ফেলা আমার মতো সাধারণ মানুষের কর্ম নয়। যাই ভাই, আপনি তাহলে কাল ভোরে কেবিন নাম্বার 405-এ চলে যাবেন। কেবিনটা সিঁড়ির কাছে না, কাজেই হইচই হবে না। তাছাড়া জানালার ভিউ ভালো, গাছপালা দেখতে পারবেন। মিসির আলী গম্ভীর গলায় বললেন, কিছু মনে করবেন না, আমি এই রুম ছাড়ব না, এখানেই থাকব। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে তাকালেন, কি একটা বলতে গিয়েও বললেন না। মিসির আলী বললেন, রুম ছাড়ব না, কারণ ছাড়লে কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হয়। আমি এই জীবনে কুসংস্কার প্রশ্রয় দেবার মতো কোনো কাজ করিনি, ভবিষ্যতেও করব না। ও আচ্ছা, আমি আপনাকে যদি অন্য কোনো কারণ বলতেন, রুম ছাড়ে দিতাম। আমার কাছে 409 নম্বর যা, 405ও তা, তফাৎ মাত্র 4টে ডিজিটের। ডাক্তার সাহেব বিব্রত গলায় বললেন, আপনি কি ভদ্রমহিলার সঙ্গে কথা বলবেন? অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভদ্রমহিলা এ ঘরে না আসা পর্যন্ত অপারেশন করাবেন না, অপেক্ষা করবেন, অথচ অপারেশনটা জরুরি। ওর অসুবিধে কি? কিডনির কাছাকাছি একটা সিস্টের মতো হয়েছে। আপনি যদি তার সঙ্গে কথা বলেন তাহলে ভালো হয়। ভদ্রমহিলাকে আপনি চেনেন, তাই না কি? হ্যাঁ, ভালো করেই চেনেন। উনি অনুরোধ করলে না বলতে পারবেন না। নাম কি তার? আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, আপনি কথা বলুন। মিসির আলী তাকিয়ে আছেন। দরজা ধরে যে মহিলা দাঁড়িয়ে, তার বয়স 30-এর কাছাকাছি হলেও তাকে দেখাচ্ছে বালিকার মতো। লম্বাটে মুখ, কাটা কাটা চেহারা, অসম্ভব রূপবতী। সাধারণত রূপবতীরা মানুষকে আকর্ষণ করে না, একটু দূরে সরিয়ে রাখে। এই মেয়েটির মধ্যে আকর্ষণী ক্ষমতা প্রবল। মিসির আলী মুগ্ধ হয়েই তাকিয়ে আছেন। মেয়েটি বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? না। সে কি, চেনা উচিত ছিল তো। আপনি সিনেমা দেখেন না নিশ্চয়ই? না। টিভিও দেখেন না? টিভি দেখলেও তো আমাকে চেনার কথা। আমার টিভি নেই, বাড়িওয়ালার বাসায় গিয়ে অবশ্যই মাঝে মাঝে দেখি। আপনি কি কোনো অভিনেত্রী? হ্যাঁ,
এলেবেলে টাইপ অভিনেত্রী নই, খুব নামকরা। রাস্তায় বের হলে ট্রাফিক জ্যাম হয়ে যাবে। মেয়েটির কথা বলার ভঙ্গিতে মিসির আলি হেসে ফেললেন। মেয়েটিও হাসল। অভিনেত্রীর মাপা হাসি নয়, অন্তরঙ্গ হাসি, সহজ সরল হাসি। আপনি কিন্তু এখন আমার নাম জিজ্ঞেস করেননি। কি নাম? আসমানি। এটা আমার আসল নাম। সিনেমার জন্য আমার ভিন্ন নাম আছে, সেই নাম আপনার জানার দরকার নেই। ভেতরে আসব? আসুন। মেয়েটি ঘরে ঢুকিয়ে চেয়ারে বসল। গলার স্বর খানিকটা গম্ভীর করে বলল, শুনলাম আপনি নাকি কুসংস্কার সহ্য করতে পারেন না। ঠিকই শুনেছেন, সহ্য করি না এবং প্রশ্রয় দিই না। কুসংস্কার টুসংস্কার কিছু না। আপনি আপনার ঘরটা আমাকে ছেড়ে দিন। আমার এই কেবিনটা খুব পছন্দ। আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ। মেয়েটি সত্যি সত্যি হাত জোর করল। মিসির আলি লজ্জায় পড়ে গেলেন। এ কি কাণ্ড! আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, হাত জোর করতে হবে না। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলারও প্রয়োজন নেই, তবে আমার ধারণা এই কেবিনটিতেও শেষ পর্যন্ত আপনি রাজি হবেন না। এরকম মনে হবার কারণ কি? আপনি রাতে যখন ঘুমোতে যাবেন তখন হঠাৎ করে দেয়ালের একটা লেখা আপনার চোখে পড়বে, সবুজ মার্কারে কাঁচা কাঁচা হাতে লেখা, এই ঘরে যে থাকবে সে মারা যাবে, ইহা সত্য, মিথ্যা নয়। লেখা পড়েই আপনি আটকে উঠবেন। যেহেতু আপনার মন খুব দুর্বল, সেহেতু আপনি আর এখানে থাকবেন না। আসমানি বলল, কোথায় লেখাটা দেখি? তিনি লেখাটা দেখালেন। আসমানি বলল, কে লিখেছে? মিসির আলি থেমে থেমে বললেন, যে লিখেছে তার সঙ্গে আমার দেখা হয়নি, তবে আমি অনুমান করতে পারি একটি বাচ্চা মেয়ের লেখা। মেয়েটির উচ্চতা 4 ফুট 2 ইঞ্চি এবং মেয়েটি এই ঘরেই মারা গেছে। আসমানি ভুরু কুচকে বলল, এসব আপনার অনুমান? জি, অনুমান, তবে যুক্তিনির্ভর অনুমান। যুক্তিনির্ভর অনুমান মানে? এক এক করে বলি। এটা একটা মেয়ের লেখা, তা অনুমান করছি দেয়ালে আঁকা কিছু ছবি দেখে। সবুজ মার্কারে আঁকা বেশ কিছু ছবি আছে, সবই বেনিবাঁধা বালিকাদের ছবি। মেয়েরা একটা বয়স পর্যন্ত শুধু মেয়েদের ছবি আঁকে। তাই বুঝি? হ্যাঁ, তাই। আর মেয়েটির উচ্চতা কিভাবে আঁচ করলেন? মেয়েটির উচ্চতা আঁচ করেছে আরও সহজে। আমরা যখন দেয়ালে কিছু লিখি তখন লিখি চোখ বরাবর। মেয়েটি বিছানায় বসে বসে লিখেছে, সেখান থেকে তার উচ্চতা আঁচ করলাম। দাঁড়িয়েও তো লিখতে পারে, হয়তো মেঝেতে দাঁড়িয়ে লিখেছে। তা পারে, তবে মেয়েটি অসুস্থ, বিছানায় বসে বসে লেখাই তার জন্য যুক্তিসঙ্গত। আসমানি গম্ভীর গলায় বলল, মেয়েটি যে বেঁচে নেই তা কি করে অনুমান করলেন? কাউকে জিজ্ঞেস করেছেন? না, কাউকে জিজ্ঞেস করিনি। এটাও অনুমান। বাচ্চারা দেয়ালে লেখার ব্যাপারে খুবই পার্টিকুলার। যা বিশ্বাস করে তাই সে দেয়ালে লেখে। যদি বাচ্চাটি সুস্থ হয়ে বাসায় ফিরে যেত, তাহলে অবধারিতভাবে এই লেখার জন্যে সে লজ্জিত বোধ করত এবং হাসপাতাল ছেড়ে যাবার আগে লেখাটি নষ্ট করে যেত। আপনি কি করেন জানতে পারি? মাস্টারি করতাম, এখন করি না। পার্ট টাইম টিচার ছিলাম, অস্থায়ী পোস্ট, চাকরি চলে গেছে। আপনি আমাকে দেখে কি আমার সম্পর্কে কিছু বলতে পারেন? একটা সামান্য কথা বলতে পারি। আপনার আসল নাম আসমানি নয়, অন্য কিছু। এরকম মনে হবার কারণ কি? আসমানি নামটি আপনি এমনভাবে বললেন যাতে আমার কাছে মনে হলো অচেনা একটি শব্দ বলছেন। তার চেয়েও বড় কথা, আপনার পরনে আসমানি রঙের একটি শাড়ি। শাড়িটি পরার পর থেকেই হয়তো আসমানির নামটা আপনার মাথায় ঘুরছে। প্রথম সুযোগে এই নামটি বললেন। আমার ডাকনাম বুড়ি। মিসির আলি কিছু বললেন না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বুড়ি বলল, আপনি অনুমানগুলি কিভাবে করেন? লজিক ব্যবহার করে করি, সামান্য লজিক। লজিক ব্যবহার করার ক্ষমতা সবার মধ্যেই আছে। বেশিরভাগ মানুষই তা ব্যবহার করে না, যেমন আপনি ব্যবহার করছেন না। ভেবে বসে আছেন 409 নম্বর ঘরটি আপনার জন্য লাকি। এরকম ভাদার পিছনে কোনো লজিক নেই। লজিকে কি পৃথিবীর শেষ কথা? হ্যাঁ। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে লজিকই হচ্ছে পৃথিবীর শেষ কথা? লজিকের বাইরে কিছু নেই? পৃথিবীর সমস্ত রহস্যের সমাধান আছে লজিকে? পারবেন বলতে? পারব। ভালো কথা, শুনে খুশি হলাম। আমি কি আপনার নাম জানতে পারি? আমার নাম মিসির আলি। আপনি কি কাল ভোরে এই কেবিনে আসতে চান, না মত বদলেছেন? আমি কাল ভোরে চলে আসব। যাই মিসির আলি সাহেব, আসসালামু আলাইকুম। মেয়েটি নিজের কেবিনে ফিরে গেল। রাত 10টার ভেতর সে 409 নম্বর কেবিনের আগের রুগীর যাবতীয় তথ্য জোগাড় করল। এই কেবিনে লাবণ্য নামের একটি 10 বছরের মেয়ে থাকত।
হার্টের ভালভের কি একটা জটিল সমস্যায় সে দীর্ঘদিন এই ঘরটিতে ছিল। মারা গেছে মাত্র 10 দিন আগে। তার ওজন 63 পাউন্ড, উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি। মিসির আলি সাহেব সামান্য ভুল করেছেন। তিনি বলেছেন 4 ফুট 2 ইঞ্চি। এইটুকু ভুল বোধহয় ক্ষমা করা যায়। 409 নম্বর কেবিনের ভোল পুরোপুরি পাল্টে গেছে। দেয়াল ঝকঝক করছে, কারণ প্লাস্টিক পেইন্ট করা হয়েছে। অ্যাটাচড বাথরুমের দরজায় ঝুলছে হালকা নীল পর্দা। বাথরুমের কোমোডের ফ্ল্যাশ ঠিক করা হয়েছে। পানির ট্যাপও সারানো হয়েছে। মেঝেতে পানি জমে থাকত, এখন পানি নেই। কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ। বুড়ি বিছানায় শুয়ে শুয়ে গভীর মনোযোগে খাতায় কী সব লিখছে। লেখার ব্যাপারটি যে তার কাছে গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে হাতের কাছে বাংলা অভিধান দেখে। সে মাঝে মাঝেই অভিধান দেখে নিচ্ছে। লেখার গতি খুব দ্রুত নয়। কিছুক্ষণ পরপরই খাতা নামিয়ে রেখে তাকে চোখ বন্ধ করে বিশ্রাম করতে দেখা যাচ্ছে। এই সময় টেবিল ল্যাম্পটি সে নিভিয়ে ঘর অন্ধকার করে দিচ্ছে। টেবিল ল্যাম্পটা খুব সুন্দর। একটিমাত্র ল্যাম্প ঘরের চেহারা পাল্টে দিয়েছে। বুড়ি লিখছে, গত পরশু মিসির আলি নামের একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে। পরিচয় বলা ঠিক হচ্ছে না, কারণ আমি তার সম্পর্কে প্রায় কিছুই জানি না। তিনিও আমার সম্পর্কে কিছু জানেন না। মানুষটি বুদ্ধিমান, নিশ্চয়ই এটা একটা চমৎকার গুণ। কিন্তু তার দোষ হচ্ছে তিনি একই সঙ্গে অহংকারী। অহংকার বুদ্ধির কারণে, যেটা আমার ভালো লাগেনি। বুদ্ধির খেলা দেখিয়ে তিনি আমাকে অভিভূত করতে চেয়েছেন। কেউ আমাকে অভিভূত করতে চাইলে আমার ভালো লাগে না, রাগ হয়। বয়স হওয়ার পর থেকেই দেখছি আমার চারপাশে যারা আসছে তারাই আমাকে অভিভূত করতে চাচ্ছে। একবার আমার চেঁচিয়ে বলার ইচ্ছে হয়েছে, হাত জোড় করছি, আমাকে রেহাই দিন, আমাকে আমার মতো থাকতে দিন। পৃথিবীতে অসংখ্য মেয়ে আছে যাদের জন্মই হয়েছে অভিভূত হওয়ার জন্যে। তাদের কাছে যান, তাদের অভিভূত করুন। ওয়াই মি? এই কথাগুলি আমি মিসির আলি সাহেবকে বলতে পারলে সবচেয়ে খুশি হতাম। তাকে বলতে পারছি না, কারণ উনি আমাকে সত্যি সত্যি অভিভূত করেছেন, চমকে দিয়েছেন। ছোট বালিকারা যেমন ম্যাজিক দেখে বিস্ময়ে বাক্যহারা হয়, আমার বেলাতেও তাই হয়েছে। আমি হয়েছি বাক্যহারা। মজার ব্যাপার হচ্ছে, আমার এই বিস্ময়কে তিনি মোটেই পাত্তা দিলেন না। ম্যাজিশিয়ানরা অন্যের বিস্ময় উপভোগ করে, তিনি করেননি। সবুজ রঙের দেওয়ালের লেখা প্রসঙ্গে যখন আমি যা জেনেছি তা তাকে বলতে গেলাম, তিনি কোনো আগ্রহ দেখালেন না। আমি যখন তার বিছানার পাশের চেয়ারে বসলাম, তিনি শুকনো গলায় বললেন, কিছু বলতে এসেছেন? আমি বললাম, না, আপনার সঙ্গে গল্প করতে এসেছি। তিনি বললেন, ও। তার চোখমুখ দেখেই মনে হল তিনি বিরক্ত, মহাবিরক্ত। নিতান্ত ভদ্রতার খাতিরে কিছু বলতে পারছেন না। চেয়ারে বসেছি, চট করে উঠে যাওয়া ভালো দেখায় না। কাজেই মিসির আলি সাহেবের অসুখটা কি, কতদিন ধরে হাসপাতালে আছেন, এই সম্পর্কে কয়েকটা প্রশ্ন করলাম। তিনি নিতান্তই অনাগ্রহে জবাব দিলেন। আমি যখন বললাম, আচ্ছা তাহলে যাই, তিনি খুবই আনন্দিত হলেন বলে মনে হল। সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা আচ্ছা, আবার আসবেন। এই সামান্য বাক্যটি বললেন না। এটা বলাটাই স্বাভাবিক ভদ্রতা। তার ঘর থেকে ফিরে আমার বেশ কিছু সময় মন খারাপ রইল। আমার জন্য এটা অস্বাভাবিক ব্যাপার। আমার এক ধরনের ডিফেন্স মেকানিজম আছে। অন্যের ব্যবহারে আমি কখনো আহত হই না, কারণ এসবকে আমি ছেলেবেলা থেকেই তুচ্ছ করতে শিখেছি। মিসির আলি সাহেব আমার কিছু উপকার করেছেন, তার নিজের কেবিন ছেড়ে দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ, কিন্তু তাই বলে তিনি আমাকে অপমান করতে পারেন না। এই অধিকার তার নেই। ঘণ্টা দুয়েক আগে তিনি যা করলেন তা অপমান ছাড়া আর কি? উনি রেলিং ধরে বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমি ব্লাড ম্যাচিং নাকি কি হাবিজাবি করে উপরে এসেছি। আমার পায়ের শব্দে তিনি তাকালেন। আমি বললাম, ভালো আছেন? তিনি কিছু বললেন না, তাকিয়েই রইলেন। আমি বললাম, চিনতে পারছেন তো, আমি বুড়ি? তিনি বললেন, ও আচ্ছা। ও আচ্ছা কোনো বাক্য হয়? এত তাচ্ছিল্য করে কেউ কখনো আমাকে কিছু বলেনি। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার উচিত ছিল আর কোনো কথা না বলে নিজের কেবিনে চলে আসা। তা না করে আমি গায়ে পড়ে বললাম, আজ আপনার শরীরটা মনে হয় ভালো, হাঁটাহাঁটি করছেন। তার উত্তরে তিনি আবারও বললেন, ও আচ্ছা। তার মানে হচ্ছে আমি কি বলছি না বলছি তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। দায় ছাড়া ও আচ্ছা দিয়ে সমস্যা সমাধান করছেন। আমি তো তাকে বিরক্ত করার জন্য কিছু বলিনি। আমি কাউকে বিরক্ত করার জন্য কখনো কিছু করি না। উল্টোটাই সবসময় হয়। লোকজন আমাকে বিরক্ত করে, ক্রমাগত বিরক্ত করে। মিসির আলি নামের আপাতদৃষ্টিতে বুদ্ধিমান এই মানুষটি আমাকে অপমান করছেন। কে জানে, হয়তো জেনে শুনেই করছেন। মানুষকে অপমান করার সূক্ষ্ম পদ্ধতি সবার জানা থাকে না।
অস্বাভাবিক বুদ্ধিমান মানুষরাই শুধু জানেন এবং অকারণে প্রয়োগ করেন। সেই সুযোগ তাদের দেওয়া উচিত না। আমি শীতল গলায় বললাম, মিসির আলি সাহেব। উনি চমকে তাকালেন। আমি বললাম, ঠিক করে বলুন তো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? চিনব না কেন? আমি যাই জিজ্ঞেস করছি আপনি বলছেন, ও আচ্ছা, এর কারণটা কি আপনি আমাকে বলবেন? আপনি কি বলছেন আমি মন দিয়ে শুনিনি, শোনার চেষ্টাও করিনি। মনে হয় সেজন্যই ও আচ্ছা বলছি। কেন বলুন তো? আমি প্রচণ্ড মাথা ব্যথায় কষ্ট পাচ্ছি। এই উপসর্গ নতুন হয়েছে, আগে ছিল না। আমি মাথা ব্যথা ভুলে থাকার জন্যে নানান কিছু ভাবছি, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। আমি বললাম, মাথা ব্যথার সময় আপনাকে বিরক্ত করবার জন্য দুঃখিত, কিছু মনে করবেন না। আমি নিজের ঘরে চলে এলাম, কিন্তু ভদ্রলোকের মাথা ব্যথার গল্প বিশ্বাস করলাম না। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে এমন শান্ত ভঙ্গিতে কেউ দাঁড়িয়ে থাকে না, এবং প্রচণ্ড মাথা ব্যথায় এত সুন্দর যুক্তিভরা কথাও মনে আসে না। ভদ্রলোকের মানসিকতা কি তা মনে হয় আমি আজ করতে পারছি। কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে এক ধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয় এবং নারী সঙ্গের জন্য তীব্র বাসনা বুকে পুষে রাখে। মিসির আলি সাহেব যে একজন নিঃসঙ্গ মানুষ তা এই 2 দিনে আমি বুঝে ফেলেছি। এই ভদ্রলোককে দেখতে কোনো আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব এখন পর্যন্ত আসেনি। আমাদের দেশে গুরুতর অসুস্থ একজনকে দেখতে কেউ আসবে না তা ভাবাই যায় না। একজন কেউ হাসপাতালে ভর্তি হলে তার আত্মীয়স্বজন আসে, বন্ধুবান্ধব আসে, পাড়া প্রতিবেশী আসে, এমনকি গলির মোড়ের যে মুদি দোকানি সেও আসে। এটা এক ধরনের সামাজিক নিয়ম। মিসির আলির জন্য কেউ আসছে না, অবশ্যই আমাকেও দেখতে কেউ আসছে না। আমার ব্যাপারটি ব্যাখ্যা করা যায়। আমি কাউকেই কিছু জানাইনি। যারা জানে তাদের কঠিনভাবে বলা হয়েছে তারা যেন আমাকে দেখতে না আসে। তারা আসছে না কারণ আমার নিষেধ অগ্রাহ্য করলে তাদেরই সমস্যা। আচ্ছা, আমি এই মানুষটিকে নিয়ে এত ভাবছি কেন? নিতান্ত অপরিচিত একজন মানুষকে নিয়ে এত চিন্তাভাবনার করার কোনো মানে হয়? আমি নিজে নিঃসঙ্গ বলেই কি একজন নিঃসঙ্গ মানুষের প্রতি মমতা বোধ করছি? ভদ্রলোক আমার প্রতি অবহেলা দেখিয়েছেন, আমি তাতে কষ্ট পাচ্ছি। আমরা অতি প্রিয়জনদের অবহেলাতেই কষ্ট পাই, কিন্তু এই ভদ্রলোক তো আমার অতি প্রিয় কেউ নন। আমরা দুজন 2 প্রান্তের মানুষ। তার জগৎ ভিন্ন, আমার জগৎ ভিন্ন। হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার পর আর কখনো হয়তো তার সঙ্গে আমার দেখা হবে না। আমার কেন জানি মনে হচ্ছে এই হাসপাতালে যে কটা দিন আছি সেই কটা দিন ভদ্রলোকের সঙ্গে গল্পটল্প করলে আমার ভালো লাগবে। কারোর সঙ্গে কথা বলেই আমি আরাম পাই না। যার সঙ্গে কথা বলি আমার মনে হয় সে ঠিকমতো কথা বলছে না, ভান করছে, নিজেকে জাহির করার চেষ্টা করছে, যেন সে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। সে ধরেই নিচ্ছে তার কথাবার্তায় মুগ্ধ হয়ে আমি মনে মনে অসংখ্যবার বলছি, হাদারাম, হাদারাম, তুই হাদারাম, সেই ধারণাও তার নেই। এই ছিল অনিশ, মিসির আলি চিন্তার এক নিঃসঙ্গ রাত, যেখানে মৃত্যু, দর্শন ও রহস্য এক সুরে মিশে যায়। হুমায়ূন আহমেদের লেখার ধারায় আমরা আবারও পেলাম এক প্রশ্নবোধক আর ছায়া ঘেরা যাত্রা। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা ফিরে আসছি আরেকটি চমৎকার বাংলা গল্প নিয়ে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ভালো থাকুন, সাহিত্যের সঙ্গে থাকুন।